দেশে চাহিদার চেয়েও ২১ লাখেরও বেশি কোরবানির পশু প্রস্তুত আছে বলে জানিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম বলেছেন, কোনোভাবেই এবার আমদানি হবে না। সচিবালয়ে আন্তঃ মন্ত্রণালয়ের সভা শেষে তিনি বলেন, খামারিদের ক্ষতি, স্বাস্থ্যগত ঝুঁকি আর টাকা পাচার রোধে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ে আরেক সভায় যত্রতত্র কোরবানির হাট না বসানো ও নির্দিষ্ট স্থানে পশু কোরবানির আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মারুফ রেজা। রিপোর্ট। কুরবানি ঈদের আর মাত্র সপ্তাহ দুয়েক বাকি। এর মধ্যে খামারিরা যেমন প্রস্তুতি নিচ্ছেন পশু হাটে তোলায়, তেমনি সার্বিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে প্রস্তুত প্রশাসনও। সচিবালয় আন্তঃ মন্ত্রণালয় সভায় প্রস্তুতির খবর জানায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। চলতি বছর চাহিদার তুলনায় পশুর সংখ্যা বেশি থাকায় বাইরে থেকে আমদানির কোনো সুযোগ নেই বলে জানান মন্ত্রী। আমাদের চাহিদা রয়েছে ১,৩,৯৪,৭৩৯। সেক্ষেত্রে আমাদের প্রস্তুতি রয়েছে ১,২৫,৩৬,৩33টি। যে দেশে প্রাণী সম্পদের উৎপাদন এত বৃদ্ধি পেয়েছে, কোনোভাবেই আমরা বাইরের প্রাণীর পর নির্ভরশীল হব না। তাতে দুই প্রকারে ক্ষতি। একটা হচ্ছে আমাদের টাকা দেশের বাইরে অবৈধ উপায়ে চলে যাচ্ছে, বিএসএফ এর সঙ্গে সংঘর্ষ হয়, সেখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তৃতীয় হচ্ছে যে পশুটি আসে, সেই পশুটির স্বাস্থ্যগত অবস্থা কেমন সেটাও কিন্তু আমরা ওইভাবে জানি না। পশু আনা নেওয়া সহজ করতে গেলবারের মতো এবারও থাকছে বিশেষ রেলের ব্যবস্থা। হাটের বাইরে যারা পশু বিক্রি করতে চান, থাকছে তাদের স্বাধীনতাও। আমরা দেশের সমতা রক্ষা করার জন্য সর্বত্র যাতে এটা সমভাবে পরিবহন করা যায়, পৌঁছে দেওয়া যায়, সেজন্য যে পরিকল্পনা আছে সেটাকে আমরা বাস্তবায়ন করতে চাই। কাউকে যেন ইচ্ছার বিরুদ্ধে জোর করে তুই এখান থেকে কোথায় যাবি, আমাদের হাটে আগে নামাতে হবে, এই জাতীয় প্রক্রিয়াটা যেন না হয়। তাহলে দেখা যায় ওই হাটে উপচে পড়া পশু, আর একটি হাটে দেখা গেল পশুর সংকট দেখা দিচ্ছে। এদিকে ঢাকার 2 সিটি কর্পোরেশনের মেয়রের উপস্থিতিতে ঈদুল আজহা উপলক্ষে কোরবানির চামড়া ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সমন্বয় সভা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বিভিন্ন মন্ত্রণালয় যে সমস্ত সিদ্ধান্তগুলো নিয়েছে, সবাই কয়টি স্থানে হাট বসবে কিংবা এ বিষয়ে অন্যান্য নির্দেশনাই বাকি, সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেননি স্থানীয় সরকার মন্ত্রী। নির্দিষ্ট স্থানে পশু কোরবানি করার জন্য সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো ব্যবস্থা গ্রহণ করবেন এবং নির্দিষ্ট স্থানে আপনার পশুর হাট বসানোর জন্য সিদ্ধান্ত, যত্রতত্র হাট বসানো যাবে না। কুরবানির দিন সন্ধ্যার মধ্যেই বর্জ্য অপসারণ করার প্রতিশ্রুতি দেন মন্ত্রী। জনগণকে উদ্বুদ্ধ করে একটা সামাজিক টিম করা হয়েছে। মারুফ রেজা, RTV, ঢাকা। বরাবরের মতন কোরবানির জন্য দেশ খ্যাত মীর কাদিমের ধবল গরু প্রস্তুত করেছে মুন্সিগঞ্জের খামারিরা। তবে গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় গরু পালনে হিমশিম খাচ্ছেন তারা। এদিকে গরু মোটাতাজাকরণে বিভিন্ন পরামর্শ দিচ্ছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। মুন্সিগঞ্জ প্রতিনিধি শেখ মোহাম্মদ শিবুলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। সাদা বর্ণের হওয়ায় নাম তার ধবল, আর মুন্সিগঞ্জের মীর কাদিমের লালন পালন হয় বলে সবার কাছে পরিচিত মীর কাদিমের ধবল গরু হিসেবে। কোরবানি এলেই বিশেষ করে পুরান ঢাকার রহমতগঞ্জের গনিমিয়ার হাটের সবচেয়ে বড় আকর্ষণ থাকে এই মীর কাদিমের ধবল গরুর। তাই তো দীর্ঘ কয়েক মাস ধরে লালন পালন করে ঢাকার ক্রেতাদের কাছে এই গরু বিক্রি করেন মীর কাদিমের খামারিরা। তবে গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় ২০০ বছরের এই ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে বলে জানান তারা। এই গরু লালন পালন করতে মানে কৃষকের অনেক ব্যাক পেতে হয়। এটা প্রচুর ব্যয় সাফল্য গরু, দিনে দিনে এটা আরো কমে যাচ্ছে। তবে আমরা চাচ্ছি যে এটা যেন আরো বিকাশ ঘটে। কোরবানিটা আসলে আমরা কোরবানিটা দেওয়া হয় মানুষ সুন্দর পশু দেখে, সুন্দর পশুর যে চাহিদা সেই অনুযায়ী কৃষক এটার দাম পাচ্ছে না, খামারি এটার দাম পাচ্ছে না। এটা কর্তৃপক্ষের দৃষ্টি আমি আকর্ষণ করব। ধবল গরুর চাহিদা সারা দেশে যেভাবে আছে এভাবে যেন আরো ছড়িয়ে পড়ে। আমরা নিজে পরিচর্যা করি, নিজে খান খোরাকি দেই, সাধারণ খোরাকি খাওয়াই, কোনো উপরিয়ন্ত খোরাকি খোয়াই না। খৈল বা কুড়া, গমের ভুসি, এই যে ভুট্টা, খুদ, এগুলো খাওয়াইয়া এগুলো পিতৃপালন করতে আছে। মীর কাদিমের একটি ঐতিহ্য গরু, যার ঢাকার রহমতগঞ্জের মাঠে অনেক ব্যাপক চাহিদা। আমরা প্রতি বছর এই সাদা গরু লালন পালন করার কারণে যে কাস্টমার আসে সাদা গরুর জন্য, সেই কথা মাথায় রেখে আমরা প্রতি বছর এই সাদা গরু বেশি করে উঠেই সেবিকা, যাতে যে কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা পাইকারদের কাছে দিতে পারি এবং এই গরুর যে গোখাদ্যের যে দাম, সেই দাম অনুযায়ী আমরা এগুলার দাম আশাবাদী।
গরু মোটাতাজা করতে গোখাদ্যের বিকল্প খাবারের পরামর্শ দিচ্ছে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। এই সাদা গরুটা লালন পালনে এবং দেশি গরু লালন পালনে কৃষকদের যাতে কম মূল্যে কম খরচে তারা গরুগুলো লালন পালন করে লাভবান হতে পারে, সেই জন্য আমরা তাদেরকে ইউএমএস খাওয়ানোর পরামর্শ দেই এবং দিচ্ছি। আমরা সকল খামারিদের আমাদের ডিপার্টমেন্ট থেকে যতটুকু সাপোর্ট দেওয়ার পরামর্শ এবং আমাদের সরকারি ঔষধ থেকে শুরু করে সকল সাপোর্ট তাকে দিয়ে আসছি। তারা যেন কোনো মোটাতাজা করতে স্টেরয়েড ঔষধ ব্যবহার না করে সেই দিকেও তাদেরকে উদ্বুদ্ধ করে আমরা এতে তাদেরকে দূরে রেখেছি। মিরকাদিমের ধবল গরুর খ্যাতি ধরে রাখতে সরকারি উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন খামারি ও ব্যবসায়ীরা। মৌসুমী রহমান, RTV। এই মুহূর্তে মুন্সিগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শেখ মোহাম্মদ শিমুল। শিমুল, জানাবেন যে কোরবানি সামনে রেখে মুন্সিগঞ্জে কত সংখ্যক গরু মোটাতাজা করা হচ্ছে? হাবিবা, যেমনটি বলছিলেন নিউজের মধ্যে যে মুন্সিগঞ্জের মিরকাদিমে এই গরু মোটাতাজাকরণের যে বিষয়টি রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি যে আমাদের জনপ্রিয়তা রয়েছে হচ্ছিল ধবল গরু বা সাদা গরু। এবারও কিন্তু গতবারের তুলনায় কিন্তু এই সংখ্যা খুব বেশি রয়েছে। তবে বলে রাখি যে আসলে এখানকার যে খামারিরা রয়েছেন তারা কিন্তু এই গরুগুলো, যেহেতু এই গরুর যে গায়ের রং যে সুন্দর, এই রংগুলোকে ধরে রাখার জন্য এবং এই গরুর মাংস সুস্বাদু করার জন্য আসলে তারা যে ধরনের খাবার এখানে ব্যবহার করে থাকেন, যে একেবারে পিওর বিশুদ্ধ যে খাবার গোখাদ্যগুলো রয়েছে, সেই গোখাদ্যের কারণেই কিন্তু আপনার এই গরুগুলো যেমন দেখতে সুন্দর হচ্ছে, পাশাপাশি কিন্তু এর যে মাংস সুস্বাদু হচ্ছে। এবং জানেন যে রহমতগঞ্জের সবচেয়ে কিন্তু বিখ্যাত গরু হচ্ছিল এই মিরকাদিমের ধবল গরু। আমি বলে রাখি এবারও কিন্তু মুন্সিগঞ্জে যে কুরবানি ঈদকে কেন্দ্র করে কিন্তু প্রত্যেকটা খামারে কিন্তু গতবারের মতোই কিন্তু এবারও সেই পরিমাণ এই গরু মোটাতাজা করছেন। এবং এই মোটাতাজা করণের মধ্য দিয়ে তারা যেটা বলছেন যে এই গোখাদ্যের দামের অনুযায়ী যেন তারা যেন আসলে বাজারে সে দামটি পায়। কারণ যে মানে অন্য দেশ থেকে যদি গরু ঢুকে তাহলে কিন্তু এই খামারিরা দেশীয় যে এই গরুগুলোর দাম কিন্তু কমে যায় বা এই একদম প্রভাব পড়ে। এবং তারা বলছেন যে আসলে দেশীয় গরুগুলোর যে যত্ন নিয়ে কিন্তু লালন পালন করা হয়, এই লালন পালনের জন্য কিন্তু তাদের যেমন আপনার পরিশ্রম দিতে হবে। জানেন যে বিদ্যুৎ কিন্তু মাঝখানে এই বিদ্যুৎ লোডশেডিং কারণে কিন্তু তারা এই গরুগুলোকে কিন্তু বিভিন্ন ব্যাটারির মাধ্যমে, চার্জারের মাধ্যমে কিন্তু আপনার এই বাতাস দিয়ে নানান ভাবে কিন্তু গরুকে যত্ন নেওয়া হচ্ছে এবং যত্নের ফলে তাদের কিন্তু খরচ সংখ্যা বেড়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমরা জানছিলাম আমাদের মুন্সিগঞ্জ প্রতিনিধি থেকে গরু মোটাতাজাকরণের সবশেষ বিস্তারিত তথ্য। রেলের 26,452 টিকিটের বিপরীতে 61 লাখ বার সার্ভাস হিট করেছে ঈদের টিকিট প্রত্যাশীরা। পূর্বাঞ্চলের 13,723টি টিকিট পেতে 21 লাখ বার, আর পশ্চিমাঞ্চলের 12,829 টিকিটের জন্য 40 লাখ বার সার্ভারে চেষ্টা চালায় যাত্রীরা। ঈদের টিকিট পেতে অনলাইনে চলে এমন লড়াই। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন রেলের কর্তৃপক্ষ। এদিকে আজও অনলাইনে টিকিট না পাওয়ার অভিযোগ রয়েছে যাত্রীদের। বিস্তারিত আশিকুল আলমের রিপোর্টে। ঈদ আসলেই শুরু হয় রেলের টিকিট প্রত্যাশীদের দৌড়ঝাঁপ। আগে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও শূন্য হাতে ফিরেছেন অনেকে। এখন অনলাইনের শতভাগ টিকিট পেতেও সার্ভারে চলে লড়াই। আসন্ন ঈদ উল আজহাকে কেন্দ্র করে এবারও অনলাইনে টিকিট কাটার নানা বিড়ম্বনার কথা জানান যাত্রীরা। কোনো ট্রেনের টিকিট নেই, সব ট্রেনের সব স্টেশনের বুক। কোন ধরনের অনলাইন এটা? এত তো এই টিকিটের লাইন ধরা সারা রাত জায়গায় টিকিট নিতাম, তাও তো ভালো ছিল। 8টা-2 এর মধ্যে সার্ভারে ঢুকলে জিরো, সব জিরো। আমরা আসলে ওইভাবে ডিজিটাল প্রযুক্তির আওতায় আসি নাই এখনো, যে কারণে আমার মনে হয় কিছু পার্সেন্ট আপনার অফলাইনে রাখা উচিত। কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার জানান, অনলাইনে টিকিট কারসাজির কোনো সুযোগ নেই। সকাল 8টা থেকে 8:30 পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক লোক আজকে টিকিট কাটার জন্য একসাথে 40 লক্ষ ওভার হিট করেছে। আর এখন পর্যন্ত 12টার পর থেকে যেটা আমাদের পূর্বাঞ্চলের টিকিট বিক্রি হয়েছে, সেখানে 20 লাখ, প্রায় 21 লাখ লোক হিট করেছে। আমাদের যে এখন সার্ভারের সক্ষমতা রয়েছে, সেখানে প্রতি মিনিটে 8,000 টিকিট বিক্রি করার মতো সব। এবার চাঁদ দেখা সাপেক্ষে 29 এবং 30 জুন ও 1 জুলাইয়ের টিকিট দিবে রেলওয়ে। থাকবে 8টি স্পেশাল ট্রেন, সঙ্গে সাপ্তাহিক বন্ধ বাতিল করা হয়েছে আন্তনগর সব ট্রেনের।
আশিকুল আলম, আর টিভি, ঢাকা। 21 জুনের নির্বাচন ঘিরে প্রচার জমে উঠেছে রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনে। উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। সিলেটে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী গণসংযোগ করেন নগরীর কাজীর বাজার এলাকায়। এ সময় নির্বাচিত হলে নগরীর জলাবদ্ধতা নিরসনের কাজ করার কথা জানান তিনি। জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল বিকেলে তার প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। এদিকে রাজশাহীতে বিকেল 5:30টায় প্রচারে বের হবেন মেয়র প্রার্থীরা। নগরীর দড়ি, খরবোনা, লাল শালবাগান ও উপশহর এলাকায় গণসংযোগ করবেন আওয়ামী লীগের প্রার্থী AHM খায়রুজ্জামান লিটন। নগরীর 23, 24 ও 25 নম্বর ওয়ার্ডে জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপন প্রচার চালাবেন। আমি যে অপরিকল্পিত উন্নয়নের কথা আগে বলেছি, আগামী দিনে এই সিলেটকে একটি পরিকল্পনা করেই আমাদের উন্নয়ন করতে হবে। বিশেষ করে ড্রেনেজ সমস্যা না হলে আমরা এই শহরের মানুষকে রক্ষা করতে পারবো না। পরিকল্পনা করে যদি আমরা স্মার্টলি করতে পারি, ইনশাল্লাহ আমরা যদি আগামী দিনে যে স্মার্ট বাংলাদেশের কথা বলছি, ইনশাল্লাহ। এই মুহূর্তে রাজশাহী থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী মোস্তাফিজ রকি। রকি, জানাবেন যে নির্বাচন নিয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? হাবিবা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাজশাহী মহানগরী দড়িখরবনা এলাকায়। এখানে অল্প কিছুক্ষণের মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী যিনি রয়েছেন AHM খায়রুজ্জামান লিটন, তিনি কিছুক্ষণের মধ্যে এখানে গণসংযোগ শুরু করবেন। এবং আপনি আমার পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের প্রার্থীর যে নৌকা প্রার্থী রয়েছেন AHM খায়রুজ্জামান লিটনের যারা সমর্থক রয়েছে তারা কিন্তু এরই মধ্যে এই দড়িখরবনা এলাকায় কিন্তু আসতে শুরু করেছেন। এই দড়িখরবনা থেকেই মূলত তিনি প্রথমে গণসংযোগ শুরু করবেন। এরপরে উপশহর, পাশাপাশি ডাবতলা এবং শালবাগান এলাকায় তিনি কিন্তু আসলে বিভিন্ন জায়গায় পথসভা এবং গণসংযোগ করবেন। এছাড়াও জাতীয় পার্টির যিনি প্রার্থী রয়েছেন সাইফুল ইসলাম স্বপন, তিনি অল্প কিছুক্ষণের মধ্যে নগরীর যে কাশিয়াডাঙ্গা এলাকা রয়েছে সেইখানে তিনি গণসংযোগ করার কথা রয়েছে। এছাড়াও জাকের পার্টির যিনি প্রার্থী রয়েছেন লতিফ আনোয়ার, তিনিও কিন্তু বিকেল থেকেই কিন্তু গণসংযোগে অংশ নেওয়ার কথা রয়েছে। মূলত সকালে কিন্তু আমরা দেখেছি যে মেয়র এবং কাউন্সিলর যারা পদপ্রার্থী রয়েছে তারা কিন্তু খুব একটা বের হয়নি বললেই চলে। কারণ হচ্ছে যে আপনি নিশ্চয় জানেন যে রাজশাহীতে কিন্তু অনেক গরম এবং প্রচণ্ড কিন্তু রোদের যে তেজ, এই কারণে কিন্তু আসলে যারা প্রার্থীরা ইচ্ছে করলেও কিন্তু আসলে ঘর থেকে বের হচ্ছে না। এর পরবর্তীতে কিন্তু যখন আসলে বেলা গড়াচ্ছে তারপরে কিন্তু তারা আসলে গণসংযোগে অংশ নিচ্ছে। এছাড়াও আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে আসলে রাজশাহী সিটি কর্পোরেশন যে নির্বাচন কে ঘিরে কিন্তু ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা সদস্য রয়েছেন তারা কিন্তু টহল অবস্থায় রয়েছে। এছাড়াও আমরা কিন্তু দেখেছি যে নগরীতে সকাল থেকে রাত পর্যন্ত যৌথ বাহিনী অর্থাৎ বিজিবি, র্যাব, পুলিশ এবং বিজিবি, র্যাব, পুলিশ এবং ভ্রাম্যমাণ আদালত সহ বিভিন্ন যে সমস্ত সংস্থাগুলি আছে সেগুলো কিন্তু আসলে টহলের মধ্যে রয়েছে। এখন পর্যন্ত বলা যায় যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং আচরণবিধিও এখন তেমন ভাবে লঙ্ঘন হয়নি। ধন্যবাদ আপনাকে। রাজশাহী থেকে এতক্ষণ নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী মোস্তাফিজ রকি। সিলেটে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে নগরীর বিভিন্ন এলাকায়। সকাল থেকে টানা বৃষ্টি হওয়ায় শহরের বারুদখানা, হাওড়াপাড়া, রাজারগলি, জালালাবাদ, যদরপুর, ছাতারপাড়, ভাতালিয়া, জল্লারপাড়, তালতলা, চৌহাট্টা, সুবিদ বাজার সহ বিভিন্ন এলাকার পানিতে তলিয়ে গেছে। সড়কে পানি জমা ছাড়াও ড্রেনের ময়লা আবর্জনা মিশ্রিত পানি বাসা বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পড়ছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা। অফিসগামীদের অনেকেই বাড়তি ভাড়া দিয়ে চলাচল করতে দেখা গেছে। জলাবদ্ধতার বিষয়ে আরো জানাতে এবারে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী AM কাইয়ুম। কাইয়ুম, জানাবেন যে বৃষ্টি ও জলাবদ্ধতা কি এখনো রয়েছে কিনা, কি অবস্থা সেখানকার সার্বিক? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন সিলেটে কিন্তু জলাবদ্ধতা সকালে অনেকটাই ছিল এবং অনেক নিম্নাঞ্চল কিন্তু প্লাবিত হয়েছে, কিন্তু এখন সেই জলাবদ্ধতাটুকু নেই। সিলেটের জন্য ভয়াবহ বন্যা কিংবা জলাবদ্ধতা একটি আতঙ্কের নাম, কারণ গেল বছর দুবার টানা বন্যায় কিন্তু সিলেটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি যদি একটু দেখাই তাহলে সুরমা নদী কিন্তু এখনো ভরে গেছে। সিলেটে যেসব এলাকায় প্লাবিত হয়েছে সেসব এলাকার পানি কিন্তু ইতিমধ্যে নেমে গেছে। কিছুক্ষণ আগে এই জলাবদ্ধতাকে কেন্দ্র করে কিন্তু সিলেটে ব্যাপক সংঘর্ষ হয়েছে দুটি পক্ষের মধ্যে, সেটা হচ্ছে বাদাঘাট এলাকায়, এবং সেই এলাকায় কি একাধিক ফাঁকা গুলি ছুড়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার জন্য। মূলত জলাবদ্ধতার জন্য কেন সংঘর্ষ, এই বিষয়টি একটু জানতে চেয়েছিলাম এলাকার স্থানীয়দের কাছে,
কিংবা আইন শৃঙ্খলা যারা আছেন তারা যতটুকু আমাদের জানিয়েছেন, ওই এলাকায় একটি কুমারখাও এবং বাদাঘাট সড়কে কিন্তু একটা উন্নয়ন কাজ চলছে এবং সেই উন্নয়ন কাজে চলতে গিয়ে কিন্তু এখানকার পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা ছিল না এবং সেই ব্যবস্থা না থাকার কারণে বাদাঘাট এলাকা কিন্তু বন্যায় প্লাবিত হয়ে যায় এবং সেই স্থানীয় কিছু মানুষ সকাল থেকেই সেখানে আগুন লাগিয়ে সেটার প্রতিবাদ করে এবং পরবর্তীতে স্থানীয় কিছু মানুষ কিন্তু পক্ষ বিপক্ষে অবস্থান নিয়ে তারা দুপক্ষের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে এবং এর পরে কিন্তু সিলেটের ব্যাপক পুলিশ সেখানে মোতায়েন করা হয় এবং একাধিক পাখা গুলি ছোড়া হয়, এখানে ইট পাটকেল নিক্ষেপ করে বেশ আহতের ঘটনাও ঘটেছে। তো এই ছিল সিলেট সিটিতে বর্তমানে যে নির্বাচনী আমেজ আছে, সেই আমেজও কিন্তু জলাবদ্ধতার বিষয়টি উঠে আসছে এবং আজকে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এখানকার বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী কিন্তু সংঘর্ষ কিংবা জলাবদ্ধতার বিষয়ে কিন্তু উনি কিন্তু কোনোভাবে কোনো জায়গায় আমাদের চোখে পড়েনি, অর্থাৎ তিনি আজকে আর বের হননি। তো এই ছিল সিলেটের জলাবদ্ধতার আমার কাছে সবশেষ খবরাখবর। জি, ধন্যবাদ আপনাকে এম এ কাইয়ুম। এতক্ষণ সিলেট থেকে জলাবদ্ধতার সবশেষ খবর জানাচ্ছিলেন। দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ, এই স্লোগানে চট্টগ্রামে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। নগরীর কাজীর দেউরি এলাকায় এই সমাবেশ হচ্ছে। সমাবেশে যোগ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সমাবেশে উপস্থিত রয়েছেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তরুণদের সংগঠিত করতে 6টি বিভাগীয় শহরে এই সমাবেশ হবে। এর মধ্যে প্রথম সমাবেশ চট্টগ্রামে। মুন্সিগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে মোহাম্মদ শ্যামল ব্যাপারী নামে এক প্রবাস ফেরত ব্যক্তিকে গুলি করে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। গেল রাতে মুন্সিগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের পূর্ব রাখি গ্রামে এই ঘটনা ঘটে। স্বজনরা জানান, রাতে নিজ বসত ঘরে ঘুমিয়েছিলেন শ্যামল। এ সময় শাহাদাত মহিউদ্দিন ইব্রাহিম ব্যাপারী নামে প্রতিপক্ষের কয়েকজন শ্যামলকে ঘুমন্ত অবস্থায় গুলি করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে চলে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ। এদিকে ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ইউনিয়নে 40 কাহুনিয়া এলাকায় বসত ঘর থেকে কেয়া আক্তার নামে এক মাদ্রাসা ছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। কুমিল্লার হোমনায় আব্দুল করিম হত্যা মামলায় 2 আসামিকে মৃত্যুদণ্ড ও 20,000 টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এর রায় দেন। পূর্ব শত্রুতার জোরে 2010 সালের 28 জুলাই আসামিরা আব্দুল করিমকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করে। এদিকে মানিকগঞ্জের সিংড়াই উপজেলার খাসের চর গ্রামে স্ত্রী বৃষ্টি আক্তারকে হত্যার দায়ে স্বামী তরিকুল ইসলাম তারেককে যাবজ্জীবন কারাদণ্ড ও 20,000 টাকা অর্থদণ্ড দিয়েছেন মানিকগঞ্জের সিনিয়র দায়রা জজ আদালত। সকালে সিনিয়র দায়রা জজ জয়শ্রী সমাদ্দার এ রায় দেন। 2020 সালের 7 মার্চ দণ্ডপ্রাপ্ত তরিকুল ইসলাম তারেক তার স্ত্রী বৃষ্টি আক্তারকে গাছের মোটা ডাল দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। কুষ্টিয়ার কুমারখালীতে রেল সেতুর নিচে গড়াই নদীতে নিখোঁজ হওয়া 43 ঘন্টা পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীরের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সকালে রেল সেতুর নিচে নদীতে ভেসে ওঠে মৃতদেহটি। কুমারখালী থানা পুলিশের ওসি মহসিন হোসাইন জানান, এর আগে টানা 2-3 দিন তানভীরকে উদ্ধারে অভিযান চালিয়েও খুঁজে না পেয়ে গেল রাতে অভিযান স্থগিত করে ডুবুরি দল। তবে মৃতদেহ ভেসে উঠতে পারে এমন ধারণায় ঘটনাস্থলে 2 জন পুলিশ ও আনসার সদস্যকে পাহারায় রাখা হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের 4র্থ বর্ষের ছাত্র তানভীর সহ 13 জন ছাত্র ঘুরতে গিয়ে কুমারখালীর গড়াই রেল সেতুর নিচে নামে। এ সময় তারা সাঁতার কেটে নদী পার হতে চাইলে সাঁতার না জানায় ডুবে নিখোঁজ হয় তানভীর। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পরীক্ষা দিতে যাওয়ার পথে প্রাইভেট কারের চাপায় মোহাম্মদ হোসাইন নামে এক প্রতিবন্ধী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সকালে উপজেলার কালিয়া চাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। এ সময় নিহত মোহাম্মদ হোসাইনের বড় ভাই মোহাম্মদ হাসানও গুরুতর আহত হন। পরিবার জানায়, পরীক্ষা দেওয়ার জন্য সকালে বাসা থেকে স্কুলের উদ্দেশ্যে বের হয় মোহাম্মদ হোসাইন। হোসাইন প্রতিবন্ধী হওয়ায় তার বড় ভাই হাসান সাইকেলে করে তাকে স্কুলে নিয়ে যায়। সাইকেলটি স্কুলের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারের চাপায়
দুজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হোসেনকে মৃত ঘোষণা করে। গাজীপুরের কালিয়াকৈর থেকে মাওনা আঞ্চলিক সড়কটি যেন একটি মরণ ফাঁদ। যানবাহনের বেপরোয়া গতি, অদক্ষ চালক ও যত্রতত্র যাত্রী ওঠানো নামানোর কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা। গত 1 বছরে সড়কটিতে প্রাণ ঝরেছে 20 জনেরও বেশি। তারপরও টনক নড়ছে না কর্তৃপক্ষের। তবে দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কালিয়াকৈর প্রতিনিধি কামাল হোসেন বিপ্লবের তথ্যচিত্রে দাউদ হাসানের রিপোর্টে থাকছে বিস্তারিত। এমন গগনবিদারী আহাজারি স্বজন হারানোর, ভাইকে হারিয়ে এভাবেই বিলাপ করছিলেন বোন। কালিয়াকৈর থেকে মাওনা আঞ্চলিক সড়কটিতে বেপরোয়া গতির কারণে প্রায়ই ঘটছে এমন দুর্ঘটনা। প্রায় 40 কিলোমিটার সড়কটির কালিয়াকৈর থেকে ফুলবাড়িয়া অংশে রয়েছে 26টি বিপজ্জনক মোড়। এসব মোড়ে হলুদ বর্ণের নির্দেশক থাকলেও তা মানতে নারাজ সিএনজি ও মোটরসাইকেলের চালকরা। এছাড়া যত্রতত্র গাড়ি থামানো, যাত্রী ও মালামাল উঠানো নামানোর কারণে বাড়ছে দুর্ঘটনা। স্থানীয়রা বলছেন, অব্যবস্থাপনা, দুর্নীতি আর চালকদের অসচেতনতার কারণেই দুর্ঘটনা ঘটছে। বেশিরভাগই হলো ট্রেনিং ছাড়া ড্রাইভার, এই কারণেই বেশিরভাগ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটে। যেভাবে আপনার কাভার ভ্যানগুলো বা বড় বড় ট্রাকগুলো এই রাস্তায় চলাচল করে, আর তার মধ্যে সবচেয়ে বেশি সমস্যা হয় এখানে যে সিএনজিগুলো আছে, সিএনজিগুলো বেপরোয়াভাবে চালায় এবং ওভারটেক করে এবং রাস্তার টার্নিং থাকার কারণে এই দুর্ঘটনা ঘটতেছে। খুব শিগগিরই অভিযান চালানোর কথা উল্লেখ করে স্থানীয় প্রশাসন জানায়, লাইসেন্সবিহীন চালকদের দ্রুত আইনের আওতায় আনা হবে। পুলিশ সুপার মহোদয়ের সাথে আলোচনা সাপেক্ষে এখানে যদি প্রয়োজন হয় আমরা সেখানে যাব, দেখব এটাকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসব তাদেরকে আমরা। দুর্ঘটনা রোধে মোবাইল টিমের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সাম্প্রতিককালে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে, অচিরেই সেখানে মোবাইল টিমের ব্যবস্থা করব এবং ট্রাফিক বিভাগকে আমরা এ ব্যাপারে কার্যকর ভূমিকা পালন করার জন্য আমরা আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানাবো। একটু সেন্সিটাইজ করব, কারণ বিষয়টি জনগুরুত্বপূর্ণ। ইদানিং বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটে জানামালেরও ক্ষতি হয়েছে। গেল 1 বছরে এই সড়কে বেপরোয়া যানবাহন কেড়ে নিয়েছে নারী, বৃদ্ধা ও শিশুসহ 20 জনের প্রাণ। দাউদ হাসান, আরটিভি। নোয়াখালী প্রতিনিধি মনির হোসেন বাবুর বাবা আব্দুর রব মিয়াকে জানাজা শেষে দাফন করা হয়েছে। সকাল 11টার দিকে চৌমুহনী রেলওয়ে স্টেশন চত্বরে জানাজা শেষে চৌমুহনী পৌর কবরস্থানে মরদেহ দাফন করা হয়। জানাজায় এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেয়। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ফোরাম সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিরা সমবেদনা জানান। মঙ্গলবার সন্ধ্যায় জেলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন আব্দুর রব মিয়া। রংপুরে ঐতিহ্যবাহী হাড়ি ভাঙা আমের নতুন বাজারের উদ্বোধন করা হয়েছে। দুপুরে বদরগঞ্জ উপজেলার ওসমানপুর মাদ্রাসা বাজারে আম বাজারের ভার্চুয়ালি উদ্বোধন করেন রংপুর 2 আসনের সংসদ সদস্য আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী ভিউ। বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদের সভাপতিত্বে এ সময় বদরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ফজলে রাব্বি সুইট, উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম মোহাম্মদ জোবায়েদুর রহমান সহ অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় রংপুরে উৎপাদিত আম এই বাজার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে খুব সহজেই রপ্তানি করা যাবে। এতে করে প্রকৃত কৃষকরা আমের ন্যায্য দাম পাওয়ার পাশাপাশি এলাকায় আরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আমরা চাই যাতে আমাদের ব্যবসায়ীরা বা আমাদের আম চাষি যারা আছে তারা যাতে সঠিক মূল্য পায়। এই এলাকায় মোটামুটি আমাদের 550 থেকে 600 হেক্টর জমিতে আম বাগান স্থাপন হয়েছে এই হাড়িভাঙা জাতের আম। এখানে আমরা প্রায় 8 থেকে 9 হাজার মেট্রিক টন আম আমরা উৎপাদন নির্ধারণ করেছি লক্ষ্যমাত্রা। কাজ করতে হবে এবং যারা বাইরে থেকে আম নিয়ে আসবেন তাদের সাথে যে ভালো আচরণ করতে হবে, তাহলেই এই বাজারটি জমে উঠবে। রংপুর থেকে এ বিষয়ে আরও জানাতে যুক্ত হবেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। বাদল, জানাবেন যে আমের বাজারে বেচাকেনা কেমন দেখছেন এবং সেই সঙ্গে জানাবেন যে ক্রেতা বিক্রেতারা কি বলছেন।
হাবিবা, আমি এখন রয়েছি হাড়িভাঙ্গা আমের রাজধানী খ্যাত পদাগঞ্জ, মিঠাপুকুরের পদাগঞ্জে। আমরা অঞ্চলে হাড়িভাঙ্গা আম পাড়া শুরু হয়েছে। এই ধারাবাহিকতা এখন কিন্তু এই বাজারগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত হাড়িভাঙ্গা আম বিক্রি জমজমাট হয়ে উঠেছে। আপনারা দেখবেন যে বাজারে আসলে ক্রেতা বিক্রেতা উভয় রয়েছেন। তবে এখানকার আসলে এই পদাগঞ্জে আসার যে রাস্তাটি শহর থেকে এবং বিভিন্ন জায়গা থেকে আসলে রাস্তাটি আসলে অনেকটাই অনুপযোগী, কারণ এখানে রাস্তাঘাট ভাঙ্গা, কারণ যার কারণে এখানে মানুষ চলাচল অনেকটাই সুবিধা হয়। বিশেষ করে আম পরিবহনের ক্ষেত্রে অনেকটাই বাধার সম্মুখীন হচ্ছে এখানকার মানুষ, যার ফলে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা ক্রেতারা তারা কিন্তু সহজে আসতে পারছেন না। কারণ আপনারা জানেন যে এখান থেকে দেশের বিভিন্ন জায়গায় আম রপ্তানি করা হয় এবং এখানে বড় বড় যারা আড়তদার রয়েছেন তারা কিন্তু এখান থেকে বিভিন্ন জায়গায় আম রপ্তানি করে থাকেন। আমরা জানি যে এখানে প্রায় 200-এরও বেশি এখানে আড়তদার রয়েছেন এই পদাগঞ্জ বাজারের আশেপাশে এলাকায়, এবং এখান থেকেই দেশ বিদেশে আম রপ্তানি হচ্ছে। এবং আজকে আমরা দেখেছি যে এখানে 1500 থেকে 2000 টাকা মন বিক্রি হচ্ছে এই আম যাচ্ছে এখান থেকে। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যে আমকে ঘিরে এখানে যে আসলে বাণিজ্য অনেকটা জমজমাট হয়ে উঠেছে এবং ক্রেতা বিক্রেতা কিন্তু আসছেন, কারণ বিশেষ করে সকালবেলা এখানকার হাড়িভাঙ্গা আমের বাজার কিন্তু অনেকটাই জমে ওঠে, কারণ এর ফলে কিন্তু এখানকার অর্থনীতি অনেকটাই একটা ভালো প্রভাব পড়ছে বলে স্থানীয়রা মনে করছেন। এবং তারা বলছেন যে সামনের দিনে হয়তো রাস্তাঘাট সংস্কার এবং এই আম সংরক্ষণ করা গেলে এই হাড়িভাঙ্গা আম হয়তো আরো বেশি প্রভাব পড়বে এবং এটি করবে। তা আমরা যদি এখানে কথা বলি একজন ব্যবসায়ীর সাথে, ভাই আজকে কত মন যাচ্ছে আম? ভাই দামে করে না। দামে করে না? তাও কত করে বেচতেছে বাজারে? যাচ্ছে কত করে? কিছুক্ষণ আগে 1400 বেচছিলাম, এখন আর দাম করে না। 9 টাকা যখন বেচা হবে। আচ্ছা, কি বাজারে কি ক্রেতা আছে? কম। ক্রেতা কম, বিক্রেতা বেশি। বিক্রেতা বেশি, ক্রেতা কম। দর্শক শুনছিলেন যে আসলে এখানে বাজারে আজকে ক্রেতা কম বিক্রেতা বেশি, কারণ বাজারে প্রচুর পরিমাণে আম উঠেছে কিন্তু সেই পরিমাণে ক্রেতা নেই, কারণ যার ফলে কিন্তু এখানকার ব্যবসায়ীরা অনেকটা হতাশায় ভুগছেন বলে আমরা মনে করছি। এবং এখানে দেখছি যে ভাই আম বিক্রি হচ্ছে, কেমন দামে বিক্রি হচ্ছে? একটা ভ্যান বিক্রি করছি 1350 করে, আরেকটা। আচ্ছা, কেমন আম বাগান হয়েছে আপনার? আম তো ভালো হয়েছে, মোটামুটি সুন্দর হয়েছে। এবার কেমন লাভ হবে? লাভ তো আশা করা যায় ভালো, একটু দাম কম। দাম কম। শুনছিলেন দর্শক যে আসলে এবার হাড়িভাঙ্গা আম আবহাওয়ার কারণে কিন্তু অনেকটা সাইজে পরিমাণে ছোট হয়ে গিয়েছে, যার ফলে কিন্তু অনেকটা খামারিরা চাষিরা তারা কিন্তু অনেকটা হতাশায় ভুগছেন। এবং তার উপরে দেশের বিভিন্ন জায়গা থেকে বড় বড় পাইকাররা তারা যদি এখানে আসেন তাহলে হয়তো আমের দাম আরো ভালো হবে এবং সামনের দিনে এই আমকে ঘিরে একটা ভালো বাণিজ্য হবে এই অঞ্চলে। তাহলে এই ছিল আমার কাছে রংপুরের হাড়িভাঙ্গা আমের বাজারের সর্বশেষ খবর। জি, ধন্যবাদ আপনাকে। রংপুর থেকে আম বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর ইয়াহিয়া মাহমুদ বলেছেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী 2041 সালের মধ্যে মাছের উৎপাদন 47 লাখ টন থেকে 90 লাখ টনে উন্নীত করতে হবে। এজন্য গবেষকদের নিবিড়ভাবে গবেষণা করার আহ্বান জানান তিনি। সকালে ময়মনসিংহের BFRAE মিলনায়তনে বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা ও গবেষণা পরিকল্পনা প্রণয়ন শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন। অন্যদিকে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ঝালকাঠি সদর উপজেলায় 80 জন দরিদ্র মৎস্যজীবীকে 160টি ছাগল বিতরণ করা হয়েছে। সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু মৎস্যজীবীদের হাতে এসব তুলে দেন। এদিকে মেহেরপুরের গাংনীর এলাংচি গ্রামের একটি মাছের খামারে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। এতে 70 থেকে 80 লাখ টাকার ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন মৎস্য খামার মালিক গাংনী পৌর মেয়র আহমেদ আলী। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে ভুক্তভোগী পরিবার। স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ, এই প্রতিবাদে দেশব্যাপী নানা আয়োজনে পালিত হচ্ছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ। ময়মনসিংহে এই উপলক্ষে সকালে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। মানিকগঞ্জের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসনের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন দিক প্রদক্ষিত করে মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে গিয়ে শেষ হয়। লক্ষ্মীপুরে একই প্রতিবাদে পালিত হচ্ছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ। সকালে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে আলোচনা সভার অনুষ্ঠিত হয়। এছাড়াও মাগুরা, বরগুনা, নীলফামারী সহ দেশের বিভিন্ন জেলায় নানা আয়োজনে দিবসটি পালিত হয়। জামায়াত বিএনপি নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জের ছাতকে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে ছাতক পৌরসভার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রতিবাদ সভায় আয়োজন করে ছাতক উপজেলা আওয়ামী লীগ। এ সময় নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, দেশ যেখানে এগিয়ে যাচ্ছে সেখানে উন্নয়ন অগ্রযাত্রাকে বিনষ্ট করতে বিএনপি জামায়াত গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করছে। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাতক পৌরসভার মেয়র কালাম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, সুনামগঞ্জ 5-এর আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শামীম চৌধুরী। নওগাঁ সদর উপজেলার হাসাইগাড়ি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। সকালে নওগাঁ সদর 5 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজামউদ্দিন জলিল জন ভবনটির উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, শেখ হাসিনার সরকার উন্নয়নমুখী সরকার। সরকারের উন্নয়নের ছোঁয়া সকল পর্যায়ে পৌঁছে গেছে। প্রায় 62 লাখ টাকা ব্যয় নির্মিত একতলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহসভাপতি নির্মল কৃষ্ণ সাহা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক কমল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ফলের রাজ্য ব্রাহ্মণবাড়িয়ায় দিন দিন বাড়ছে লটকনের চাষ। এখানকার মাটি লটকন চাষের উপযোগী হওয়ায় এই চাষে ঝুঁকছেন চাষিরা, আর তাদেরকে সব ধরনের সহায়তা ও পরামর্শ দিয়ে আসছে কৃষি বিভাগও। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি মোহাম্মদ সাদ্দাম হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। বাগান জুড়ে থোকায় থোকায় ঝুলছে লটকন, আর উৎপাদন ভালো পেতে পরিচর্যায় ব্যস্ত চাষিরা। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া ফলের স্বর্গরাজ্য নামে পরিচিত। দেশি বিদেশি নানা ফলের বাণিজ্যিক চাষ করেন এখানকার চাষিরা। বরাবরের মতো চলতি বছরও লটকনের বাম্পার ফলন হয়েছে এই দুটি উপজেলায়। আবহাওয়া ঠিক থাকলে প্রায় কোটি টাকার লটকন বিক্রির সম্ভাবনা রয়েছে বলে জানায় চাষিরা। এই বিজয়নগর কিন্তু পুরা ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের মধ্যে এই অতগুলি গাছ কেউ করে নাই। আমি যেগুলি করছি যে বড় আকার বাণিজ্যিক আকারে এই সাহস করে কেউ করছে না। খরচ খুব অল্পই হয় এগুলির মধ্যে, খরচ খুব কম হয়, 20-30 হাজার, 25-30 হাজার টাকার মতন খরচ হয়, কিন্তু লক্ষ্যটা আশা করি ইনশাল্লাহ বিক্রি হবে। আমরা মূলত যে বিভিন্ন ফল বাগান হয়, যেমন লটকন, এই বাগান আছে, আমরা বিভিন্ন ফল টলের বাগান আমরা বাগান কিনে রাখি। তারপরে আমরা বিভিন্ন পাইকারের কাছে বিক্রি করে থাকি সাধারণত। আমরা বাগান কিনি, পাইকাররাও আমাদের বাগানের কাছ এখান থেকে কিনে, তারা অন্যান্য পাইকাররা বাজারজাত করে আর কি। বহুত মানুষ আসতেছে যাইতেছে, ওই চারা নিবার লেগে বহুত চেষ্টা করতেছে, চারা তো দেওয়া যাইতেছে না। তবে অত দেওয়া চারা জোয়াইলে চারা দেওয়া হবে পরে। কৃষি কর্মকর্তা যারা আছে তাদের কাছে অনুরোধ করব, আমাদের এলাকার কৃষি যারা আছে তাদের সাথে আলোচনা করে এই ফসলটা যাতে আরো বেশি করে করা হয়, আরো জন্য আমরা এই ফসলটা যারা উন্নত হইতে পারি। জমির যে একবার সর্বোচ্চ ব্যবহার হচ্ছে, আমাদের যে অকেজো জায়গাগুলো যেগুলো আমরা বসত বাড়ি সহ বিভিন্ন আঙ্গিনায় কিন্তু এই যে জমিগুলো যেগুলো ছায়াযুক্ত স্থান, এগুলোতে কিন্তু কোনো কিছু হয় না। এখানে কিন্তু আমরা লটকন চাষ করতে পারি, পাশাপাশি আদা হলুদ চাষ করতে পারি। লটকন চাষাবাদে চাষিদের সব ধরনের সহায়তা করছে উপজেলা কৃষি কর্মকর্তা। এবারে প্রথম বাণিজ্যিক আকারে লটকন চাষ শুরু হয়েছে। বিশেষ করে এই সীমান্তবর্তী বিজয়নগরে মূলত এই চাষাবাদটি শুরু হয়েছে। আর আমাদের বিজয়নগরে 20 থেকে 25 জন উদ্যোক্তার মাধ্যমেই বাণিজ্যিকভাবে লটকন চাষাবাদ হচ্ছে। আমরা আশা করতেছি আবহাওয়া যদি অনুকূল থাকে তাহলে আমাদের যে 15 হেক্টর জমিতে লটকন আবাদ হচ্ছে তা থেকে প্রায় 75 থেকে 80 লক্ষ টাকা লটকন উৎপাদিত হবে। এক একটি পূর্ণাঙ্গ গাছে 80 থেকে 100 কেজি লটকন পাওয়া যায়। স্থানীয় বাজারের পাশাপাশি বিভিন্ন জেলা থেকে পাইকাররা আসে এসব বাগানের লটকন কিনতে। মৌসুমী রহমান, RTV। অগ্নিবীণার শতবর্ষ বঙ্গবন্ধুর চেতনায় শানিত রূপ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে মানিকগঞ্জে। মঙ্গলবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কবি নজরুল ইনস্টিটিউটের সহযোগিতায় জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক AFM হায়াতুল্লাহ, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আবু হেনা মোর্শেদ জামান এবং জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ এ সময় উপস্থিত ছিলেন। বিভিন্ন শ্রেণী পেশার নজরুল ভক্তরা অনুষ্ঠানে অংশ নেন।
ব্রিটিশরা চেতনা থেকে আমরা বিচ্যুত হব, আমরা সেটি করতে চাই না। জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ মেহেরপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সাংবাদিক, মুক্তিযোদ্ধা, সুধীজন ও জনপ্রতিনিধিদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম। মূল প্রবন্ধ পাঠ করেন আরডিসি রনি ইসলাম। এছাড়াও এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক লিঙ্কন বিশ্বাস, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম ও নিরাপদ খাদ্য অফিসার সজীব পাল সহ সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন। অভাব অনটনের সংসার, নেই বসবাসের ঘর, ছেড়ে চলে গেছেন স্ত্রীও। অভিমানে শুরু করেন ভিক্ষাবৃত্তি। সেই টাকায় দীর্ঘ 25 বছর ধরে নিজ হাতে দোতলা বাড়ি গড়ে তুলেছেন ভিক্ষুক রহিম বক্স। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ডুগডুগি এলাকায় ব্যস্ততম সড়কের পাশে দেখা মিলবে এমনই এক রহস্যময় দোতলা বাড়ির। চুয়াডাঙ্গা প্রতিনিধি জহির রায়হানের পাঠানো তথ্যছবিতে এই বিস্তারিত জানাচ্ছেন তানজিমা তাসনিম। পাকা ঘরে ঘুমানোর স্বপ্ন দেখেন সবাই, সেটা হোক ধনী কিংবা গরিব। তবে ইচ্ছা থাকলেও দালান করতে পারেন না অনেকেই। চুয়াডাঙ্গার দুমুরহুদা উপজেলার রহিম বক্স সেক্ষেত্রে একটু আলাদা। ভিক্ষা করে দোতলা বাড়ি গড়ে নিজের স্বপ্ন পূরণ করেছেন 60 বছর বয়সী রহিম বক্স। পেশায় ছিলেন দিনমজুর। অভাবের সংসারে কোনো মতে ছোট ঝুপড়ি ঘরেই থাকতে হতো মাথা গুঁজে। কষ্ট সইতে না পেরে দীর্ঘ 25 বছর আগে ছেড়ে যান স্ত্রী মরিয়ম বেগম। এরপর মানসিক বিপর্যস্ত হয়ে দিনমজুরের কাজ ছেড়ে শুরু করেন ভিক্ষাবৃত্তি। পরে প্রিয়তমা স্ত্রীর মৃত্যুর খবর পান তিনি। স্ত্রী মমতাজকে ভালোবেসে তার স্মৃতি ধরে রাখতে সম্রাট শাহজাহান নির্মাণ করেছিলেন তাজমহল। ঠিক তেমনই ছেড়ে যাওয়ার পর প্রয়াত স্ত্রী মরিয়ম বেগমের স্মৃতিচিহ্ন হিসাবে স্বপ্নের তাজমহল তৈরি করেছেন ভিক্ষুক রহিম বক্স। চুয়াডাঙ্গার দামুড়হুদা দর্শনা আঞ্চলিক মহাসড়কের পাশে ডুগডুগি এলাকায় জীর্ণ দোতলা ঘরটি নির্মাণ করে চলছেন ভবঘুরে রহিম বক্স, যার কাজ শেষ হয়নি এখনো। রহস্যময় এই ঘরটি তিনি নিজেই কারিগর, নিজেই মিস্ত্রি। সারাদিনের ভিক্ষার টাকায় ইট, বালু, টুকরো রড, সিমেন্ট কেনেন রহিম। তারপর প্রতিদিন বিকালে একটু একটু করে গাঁথনির কাজ করতেন নিজ হাতেই। 25 বছর আগে আমার স্ত্রী চলে যায়। যাওয়ার পরে আমি ওই রাস্তায় একটা সাইকেল ছিল, সাইকেল ট্যাঙ্গে ব্যাংকে শুয়ে থাকতাম। থাকার পরে ওই গ্রামে বিক্রি করেছি আর এই ঘরটা করেছি। আমি করতে করতে আজ 25 বছর থেকে এই ঘরটার বয়স। থাকার ঘর ছিল না, তো এই জন্যে আমার বউ চলে যায়। দিয়ে আমি ঘর করেলাম। সম্রাট শাহজাহান তাজমহল বানিয়েছে, আর এইটি আমি তাজমহল বানাইছি আমার বউর জন্য। ভিক্ষুক রহিম বক্সের ঘরটি যেন না ভাঙা হয় এমনটাই দাবি এলাকাবাসীর। ভিক্ষা শিকার করার পর ইট কেনে, ইট বালি এটা সেটা অল্প অল্প করে কিনে ওই যা ভিক্ষে করে ওই কাজই করে। ঘরটা হাত দিয়ে থেবড়ে ওই ঘর করে। উনি নিজেই মেকানিক, নিজেই বানিয়েছে নিজের হাত দিয়ে। সরকারি লোক যখন ভাঙতে আসে, সিএমবির লোকজন, তখন উনি ঘরের ভিতরে থাকে। ঘরটা বিধায় কাউকে ভাঙতে দেয় না বা কেউ ভাঙুনি। তাজমহলকেও হার মানিয়ে দিয়েছে আমাদের এই চাচার ঘরকে। ঝুঁকিপূর্ণ ঘরের সামনে ব্যস্ততম সড়ক দিয়ে চলছে দ্রুত গতির যানবাহন। যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। তবে বিভিন্ন সময় সড়ক বিভাগ উচ্ছেদ অভিযান করতে আসলেও তা সম্ভব হয়নি বলে জানান এই কর্মকর্তা। এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ জায়গা। রোড অ্যান্ড হাই অনেক সময় উচ্ছেদ অভিযান করেছে, কিন্তু আজ পর্যন্ত তার এই ঘরটা অপসারণ করেনি। হয়তো মানবিক কারণেই করেনি, যেহেতু সে ভিক্ষুক মানুষ। স্ত্রী বেঁচে নেই, তাই প্রয়াত প্রিয়তমা স্ত্রীর স্মৃতি নিয়ে বাকিটা জীবন এভাবেই কাটাতে চান ভিক্ষুক রহিম বক্স। তানজিনা তাসনিম, RTV। নড়াইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মঙ্গলবার বিকেলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এই টুর্নামেন্টে জেলার 24টি কলেজ অংশগ্রহণ করে। খেলায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ একাদশ মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজ একাদশকে 2-0 গোলে পরাজিত করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও 30,000 টাকা এবং রানার্স আপ দলকে ট্রফি ও 20,000 টাকার পুরস্কার দেওয়া হয়।